হ্যালো, সবাই স্লাইড দেখতে পাচ্ছ? রেসপন্স করো। সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে কোষ বিভাজনের 3 নম্বর লেকচার শুরু করব। ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমি আজকের ক্লাস পরিচালনায় ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ঢাকা সিটি কলেজ, বায়োলজি ডিপার্টমেন্ট। আজকের আমাদের আলোচ্য যে টপিকস গুলো আছে সেগুলো হলো সাইটোকাইনেসিস, মাইটোসিসের গুরুত্ব, সাইটোকাইনেসিস, মাইটোসিসের গুরুত্ব, মায়োসিস এটা পরিচিতি, মায়োসিস একের প্রোফেজ একের প্রথম দুটি ধাপ লেপ্টোটিন ও জাইগোটিন। তাহলে এই জিনিসগুলো আমরা আজকে পড়বো। ঢাকা সিটি কলেজ জীববিজ্ঞান বিভাগের সকল সহকর্মীদের কৃতজ্ঞতা জানাই আজকের স্লাইড তৈরিতে সাহায্য করার জন্য। আর যে সমস্ত লেখকের বই থেকে আমরা তথ্য নিয়ে থাকি তাদের বইয়ের নামগুলো দেওয়া হলো। আমরা আমাদের টপিকসে চলে যাই। আমাদের আজকের টপিক হলো সাইটোকাইনেসিস। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম যে টেলোফেজ, মূলত আসলে টেলোফেজ এবং সাইটোকাইনেসিস, টেলোফেজের প্রায় যখন শেষ তখন সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। তাহলে টেলোফেজ পর্যায়ে শেষের দিকে সাইটোকাইনেসিস শুরু হয়। বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হওয়াকে সাইটোকাইনেসিস বলা হয়। তাহলে বিভাজনরত কোষের সাইটোপ্লাজম যখন অপত্য নিউক্লিয়াস দুভাগে ভাগ হয়ে গেল, তারপরে এই দুই অপত্য নিউক্লিয়াসের দুই দিকে যখন সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয় তখন সেই প্রক্রিয়াটিকে আমরা সাইটোকাইনেসিস বলবো। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে কোষ প্লেট ও কোষ প্রাচীর গঠনের মাধ্যমে। উদ্ভিদ কোষের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল ক্রমশ প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে স্পর্শ করে এবং সূত্রগুলো অদৃশ্য হয়ে যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। আমরা কি বললাম যে উদ্ভিদ কোষের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল সেটা ক্রমশ প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে স্পর্শ করে এবং সূত্রগুলো অদৃশ্য হয়ে যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা এক ধরনের উপাদান ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। আর বিষুবীয় অঞ্চলে লাইসোজোমের ন্যায় ফ্র্যাগমোজোম জমা হয় এবং পরে মিলিত হয়ে প্লাজমা লেমা গঠন করে। এরা কোষ প্লেট গঠনে সাহায্য করে। কোষ প্লেটের উপরে বিভিন্ন উপাদান জমা হয়, তাদের মধ্যে অন্যতম হলো হেমিসেলুলোজ ও অন্যান্য দ্রব্য জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে। কোষ প্রাচীর গঠিত হবার ফলে মাতৃকোষটি দুভাগে বিভক্ত হয়ে অপত্য কোষের জন্ম হয়। তাহলে এইভাবে সাইটোকাইনেসিসের মাধ্যমে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হতে পারে। আচ্ছা, সাইটোকাইনেসিস না হলে যদি ক্যারিওকাইনেসিস মানে টেলোফেজ পর্যায়ে শেষে দুইটা অপত্য নিউক্লিয়াস যদি থাকতো, আর যদি সাইটোকাইনেসিস না হতো তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে সাইটোকাইনেসিস না হলে এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে একই কোষে বহু নিউক্লিয়াস গঠিত হয়। যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম যে একটা কোষ যখন টেলোফেজ পর্যায় পর্যন্ত গেল তখন দুইটা নিউক্লিয়াস হলো। এখন এই ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস হলো না, তাহলে কোষে কয়টা নিউক্লিয়াস আছে? দুইটা। আবার যদি সেই কোষটা বিভাজিত হয় তাহলে দুইটা থেকে হয়ে যাবে চারটা। এইভাবে দেখা যাবে বহু নিউক্লিয়াস যুক্ত কোষ হয়ে গেছে। তাহলে সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে একই কোষে একাধিক নিউক্লিয়াস সৃষ্টি হবে। তো একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার ডিভিশন, মুক্ত নিউক্লিয়ার বিভাজন। যে সমস্ত কোষে সাইটোকাইনেসিস ঘটবে না, শুধু নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস ঘটবে, তাহলে সেই বিভাজনকে আমরা বলবো মুক্ত নিউক্লিয়ার বিভাজন। কোন কোন শৈবাল, ছত্রাক এবং প্রাণী কোষে ক্যারিওকাইনেসিস ঘটে কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না। বহু নিউক্লিয়াস বিশিষ্ট সূত্রাকৃতির
কাঠামোকে উদ্ভিদের ক্ষেত্রে সিনোসাইটিক কাঠামো বলা হয়। তাহলে আমরা যখন নিউক্লিয়াস পড়িয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম, সম্ভবত মনে আছে কিনা জানি না, যে বহুনিউক্লিয়াস বিশিষ্ট সূত্রাকৃতির কাঠামোকে আমরা বলবো সিনোসাইটিক কাঠামো, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আমরা কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রেও বলেছিলাম যে প্রাণী কোষে যদি কোনো কারণে সাইটোকাইনেসিস না ঘটে, তাহলে যে বহুনিউক্লিয়াস হয়ে যায়, সেই কাঠামোটিকে কি বলা হয়? কারো কি মনে আছে? নিউক্লিয়াস যখন পড়েছিলাম তখন এটা বলেছিলাম যে উদ্ভিদ কোষ হলে বহুনিউক্লিয়াস যুক্ত দশাকে বলবো সিনোসাইটিক কাঠামো, আর প্রাণী কোষ হলে বহুনিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষের কাঠামোকে কি বলা হয়? কারো কি মনে আছে? উদ্ভিদ কোষের কাঠামো হলো সিনোসাইটিক, আর প্রাণী কোষের বহুনিউক্লিয়াস যুক্ত কাঠামোকে কি বলা হবে? কারোই মনে নাই? আবার বলে, পিনোসাইটিক ফুসকা। না না না, তার নাম ছিল প্লাজমোডিয়াম। নিউক্লিয়াস পড়ানোর সময় বলা হয়েছিল, খেয়াল করো নাই। তাহলে প্রাণী কোষে যদি বহুনিউক্লিয়াস যুক্ত দশা হয় তখন সেটাকে কি বলবো? প্লাজমোডিয়াম। আচ্ছা, আমরা এবার সাইটোকাইনেসিসের ছবিটাই যাই। তাহলে এখানে খেয়াল করো, এটা হলো অপত্য নিউক্লিয়াস। অপত্য নিউক্লিয়াসের ভিতরে রয়েছে হলো ক্রোমোজোম বা ক্রোমাটিন, আর এর ভিতরে রয়েছে হলো নিউক্লিওলাস, আর বাইরে এটা হলো অপত্য কোষ। তাহলে উপরে একটা অপত্য কোষ আছে, নিচে একটা অপত্য কোষ আছে, আর মাঝখানে আছে হলো কোষ প্রাচীর। তাহলে এইভাবে একটা কোষ, একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ তৈরি করে। আমরা এবার মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা সম্পর্কে যাব। তো 1 নম্বর হলো দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। বহুকোষী জীবের জাইগোট নামক বহুকোষী জীবের জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী দেহ গঠিত হয় এবং জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। তাহলে জাইগোট যে কোষটা, সেটা ছিল একটা কোষ। এই একটা কোষ বারবার মাইটোসিস বিভাজন করে আর বিভাজিত হয়ে বহুকোষী একটা গঠন তৈরি করে, সেটা হলো দেহ। এইভাবে দেহের দৈহিক বৃদ্ধি ঘটে। তাহলে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধিতে মাইটোসিস ভূমিকা পালন করে। জননাঙ্গ গঠন ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি। মাইটোসিসের ফলে বহুকোষী জীবের জননাঙ্গ গঠিত হয়, ফলে বংশবৃদ্ধির ক্রমধারা বজায় থাকে। জনন কোষের সংখ্যা বৃদ্ধি করতে এই প্রক্রিয়া আবশ্যক। তাহলে যে জননাঙ্গ, মানে জননাঙ্গ মানে যেখান থেকে শুক্রাণু, জননাঙ্গ বলতে আমরা বুঝি শুক্রাশয় আর ডিম্বাশয়। তাহলে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের বৃদ্ধিতে মাইটোসিস ভূমিকা পালন করে। ঠিক আছে? তাহলে এই এরা যদি বৃদ্ধি লাভ করে তাহলে তারা জনন কোষ তৈরি করতে পারবে। তাহলে এখানে হলো জননাঙ্গের বৃদ্ধিটা হলো মাইটোসিসের মাধ্যমে হবে, কিন্তু জননাঙ্গ যখন জনন কোষ তৈরি করবে সেটা কিন্তু আবার মায়োসিস বিভাজন। ঠিক আছে? নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। সাইটোপ্লাজমের অবস্থিত বিভিন্ন অঙ্গাণুর রাসায়নিক উপাদানের সাহায্যে নিউক্লিয়াস কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে প্রতিটি কোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে পরিমাণগত নিয়ন্ত্রণ গত ভারসাম্য রক্ষিত হয়। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। মাইটোসিস প্রক্রিয়ার ফলে কোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন ইত্যাদি গুণাগুণ বজায় থাকে। ক্ষতস্থান পূরণ। বহুকোষী জীবদেহে সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়ে থাকে। ক্রোমোজোমের সমতা রক্ষা। মাইটোসিস কোষ বিভাজনের ফলে দেহের সব দেহকোষ সমসংখ্যক ও সমগুণ সম্পন্ন ক্রোমোজোম লাভ করে। আমরা দেখেছি যেহেতু এটা হলো সমীকরণিক বিভাজন, অর্থাৎ মাতৃকোষে যে ক্রোমোজোম থাকে এবং অপত্য কোষে যে ক্রোমোজোম থাকে তাদের সংখ্যা সমান থাকে। এই জন্য এই বিভাজনের মাধ্যমে দেহকোষ সমসংখ্যক ও সমগুণ সম্পন্ন ক্রোমোজোম লাভ করে। পুনরুৎপাদন। কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল অতি সীমিত হয়, যেমন মানুষের লোহিত রক্তকণিকা আমাদের জানা আছে 120 দিন, এবং কর্নিয়ার বাইরের কোষ, এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। মাইটোসিসের মাধ্যমে কোষগুলোর পুনরুৎপাদন ঘটে। আমাদের দেহে যে লোহিত রক্তকণিকা গুলো আছে, এদের আয়ুষ্কাল 120 দিন। তাহলে এই 120 দিন হলে লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের দেহে আবার যে নতুন কণিকা তৈরি করতে হবে, তার জন্য আমাদের মাইটোসিস পরিবর্তন দরকার। ক্রমাগত ক্ষয়পূরণ।
জীবদেহে কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, এবং এদের মৃত্যু ঘটলে মাইটোসিসের মাধ্যমে ক্রমাগত ওইসব কোষের ক্ষয়পূরণ ঘটে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষায় এই প্রকার বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল: টিউমার, ক্যান্সার প্রভৃতি অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল। টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস। কোষচক্র বিনষ্টকারী জিন হলো অনকোজিন। তাহলে কোষচক্র আমরা এর আগে যখন সেল সাইকেল পড়াইছিলাম তখন ওখানে বলা হয়েছিল যে ক্যান্সার হতে পারে, কার্সিনোজেনিক, ওটা আমরা বলেছিলাম। তাহলে কোষচক্র বিনষ্টকারী কিছু জিন আছে, এই সমস্ত জিনকে বলা হয় অনকোজিন। তাহলে যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সংগঠনে উৎসাহিত করে তা হলো মিউটাজেন। মিউটাজেনিক পদার্থগুলো কার্সিনোজেনিক বা ক্যান্সার সংগঠক পদার্থ রূপে কাজ করে। তাহলে আমাদের যদি কোষচক্র, আমাদের কোষে যখন কোষচক্র হবে তখন এই কোষচক্রে কিছু জিন থাকবে যে জিনগুলো ক্ষতিকর, এবং এই জিনগুলো হলো অনকোজিন। আর এরা কোষচক্রকে ডিস্ট্রয় করে, নষ্ট করে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলেই কিন্তু কি হয়, ক্যান্সার সেল উৎপন্ন হয়। তাহলে এটা হলো অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। বংশবৃদ্ধি: কতক এককোষী ইউক্যারিওটিক জীবে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে, যেমন ক্লামাইডোমোনাস। তাহলে এককোষী একটা শৈবাল যার নাম ক্লামাইডোমোনাস, এদের বংশবৃদ্ধিটা হয় মাইটোসিস বিভাজনের মাধ্যমে। কোষের মৃত্যু: বহুকোষী জীবদেহে প্রতিদিন অনেক কোষের মৃত্যু ঘটে। কোষ দুটি উপায়ে মৃত্যুবরণ করতে পারে, একটি হলো নেক্রোসিস আর অপরটি হলো অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস: বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে অথবা পুষ্টির অভাবের কারণে কোষের মৃত্যু হবে। তাহলে কোষ যখন পুষ্টি পাবে না বা কোষ যখন বিষাক্ত পদার্থের প্রভাবে পড়বে তখন ওই কোষটা মারা যেতে পারে। অ্যাপোপ্টোসিস: এটি হলো কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। আমাদের কিছু জিন আছে, সেই জিনের কারণে, খারাপ জিনের কারণে কোষ অনেক সময় মারা যেতে পারে। এই ধরনের জিনের কারণে যদি মারা যায় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাপোপ্টোসিস। তাহলে আমরা কি সবাই গুরুত্বগুলো বুঝলাম? মাইটোসিসের যে গুরুত্বগুলো আছে সবাই গুরুত্বগুলো বুঝেছি? জি আচ্ছা স্যার। আমরা, জি আচ্ছা, স্যার। অ্যাপোপ্টোসিসটা অ্যাপোপ্টোসিস আছে, এটা আমি বললাম যে এটি হলো কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। হ্যাঁ, তা আমাদের দেহে, সবার দেহে থাকে না, কারো কারো দেহে এরকম কিছু খারাপ জিন থাকতে পারে। জিন যেমন এই যে একটু আগে আমি জানলাম অনকোজিন, তাই না? অনকোজিনটা কি করে, কোষ চক্রকে নষ্ট করে দেয়। তো এরকম আরো এরকম খারাপ জিন আছে, এই খারাপ জিনের কারণে কি হবে, কোষ মৃত্যুবরণ করতে পারে। তাহলে এই জিন মানে জিন হলো কি, একটা জেনেটিক্স এর একটা একক। তাহলে এই জিন দ্বারা বা জিনের ব্যাঘাতের কারণে যদি কোনো কোষের মৃত্যু ঘটে তখন সেটাকে আমরা বলবো অ্যাপোপ্টোসিস। আচ্ছা, তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজন শেষ করলাম। এবার আমরা আসবো মায়োসিস কোষ বিভাজন। তো মায়োসিস কোষ বিভাজনের সংজ্ঞা এর আগে আমি বলেছি, আবার বলছি যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুইবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত চারটি অপত্য কোষ উৎপন্ন হয় তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। তাহলে এই ক্ষেত্রে মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার হবে, বিভাজিত হবে, এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হবে, এবং যার ফলে যে অপত্য কোষগুলো হবে সে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা দাঁড়াবে অর্ধেক মাতৃকোষের তুলনায়, এবং চারটি অপত্য কোষ তৈরি হবে। সহজভাবে বলা যায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ উৎপন্ন হয়, উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাকে মায়োসিস বলে। আবিষ্কার ও নামকরণ: 1883 সালে বেনেডিন ও হাউসার অ্যাসকেরিস হলো একটা আমাদের কৃমি, আমাদের প্রত্যেকের দেহে এই কৃমিটা আছে, একে আমরা বলি গোল কৃমি। তো অ্যাসকেরিস কৃমি গ্যামেট মানে জনন কোষ, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। বোভেরি সর্বপ্রথম গোল কৃমি জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। স্ট্রাসবুর্গার 1888 সালে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের ক্রোমোজোমে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। 1905 সালে ফার্মার ও মুর সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস বলেন। পরবর্তীতে গ্রিক মূল শব্দের মিও
মিও আম বা টু লিসেন পরে ভিত্তি করে এর মান করা হয় মিওসিস। হ্যাঁ, এখানে শব্দের মায়াসিস হিসেবে উচ্চারিত হয়। তাহলে আমরা মায়াসিস দুই ভাবে বলতে পারবো, একটা হলো মিওসিস, আবার হলো মায়োসিস। কোথায় মায়াসিস ঘটে? মায়াসিস ঘটবে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে নিষেকের পরে জাইগোটে। আসলে মায়াসিসটা ঘটে জনন মাতৃকোষ বা ডিপ্লয়েড মাতৃকোষ। তাহলে মাতৃকোষ যদি ডিপ্লয়েড হয় দেন তারই কিন্তু মায়াসিস হবে। তাহলে নিম্ন শ্রেণীর উদ্ভিদ যারা তাদের যে জাইগোট, সে জাইগোটটা কিন্তু হলো ডিপ্লয়েড। এই জন্য নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে, হ্যাঁ, বা যে নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো হলো হ্যাপ্লয়েড, কিন্তু তারা যখন জাইগোট তৈরি করবে সেই জাইগোটটা হয়ে যাবে ডিপ্লয়েড, যার ফলে তাদের মাইটোসিস ঘটবে, মায়োসিস ঘটবে। আর উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবে নিষেকের পূর্বে গ্যামেট উৎপাদনকালে জনন মাতৃকোষে ঘটে। যেমন আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু জীব কিন্তু ডিপ্লয়েড। তাহলে আমাদের যখন জনন মাতৃকোষ থেকে যে গ্যামেট বা শুক্রাণু উৎপন্ন হবে, হ্যাঁ, জনন মাতৃকোষটা হলো ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড মাতৃকোষ যখন গ্যামেট তৈরি করবে বা শুক্রাণু তৈরি করবে, তখন কিন্তু মায়োসিসের মাধ্যমেই করবে। আর নিম্ন শ্রেণীর ক্ষেত্রে কি হবে? নিম্ন শ্রেণীর উদ্ভিদ গুলো যদি হয় হ্যাপ্লয়েড, তাহলে পুরুষটাও হবে হ্যাপ্লয়েড আর স্ত্রীটাও হবে হ্যাপ্লয়েড। তাহলে পুরুষ যখন শুক্রাণু উৎপন্ন করবে তখন সেটা হবে হ্যাপ্লয়েড, আর স্ত্রীরা যখন ডিম্বাণু উৎপন্ন করবে সেটাও বলে হ্যাপ্লয়েড। তাহলে দুই হ্যাপ্লয়েড যখন মিলিত হবে তখন জাইগোট তৈরি করবে। এই জন্য আমরা বলছি নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জাইগোটে মায়োসিস ঘটবে। মায়োসিস কখনোই হ্যাপ্লয়েড কোষে ঘটবে না। মায়োসিসের বৈশিষ্ট্য: ডিপ্লয়েড জীবে মায়োসিস সাধারণত জনন মাতৃকোষে সংঘটিত হয়। এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ফলে উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক হয়। প্রোফেজ এক দীর্ঘস্থায়ী বিধায় একে 5টি উপপর্যায়ে ভাগ করা হয়। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বেঁধে বাইভ্যালেন্ট গঠন করে। প্লাজমা সৃষ্টি হয় এবং ক্রসিং ওভার সংঘটিত হয় বলে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জিন বিনিময় ঘটে। এই যে আমরা বারবার হোমোলোগাস ক্রোমোজোম বলতেছি, হোমোলোগাস ক্রোমোজোম কি তোমরা বুঝো? হোমোলোগাস ক্রোমোজোম তোমরা বোঝো? বুঝলে আচ্ছা, না স্যার। হোমোলোগাস ক্রোমোজোমটা একটু আমি বুঝাই দিই। তাহলে পিতা হতে আগত এবং মাতা হতে আগত, তাহলে পিতা হতে আগত মনে করো একটা ক্রোমোজোম এবং মাতা হতে আগত একটা ক্রোমোজোম। তাহলে কয়টা ক্রোমোজোম হলো? দুইটা। তাহলে দুইটা ক্রোমোজোমের আকার আকৃতি একই থাকবে। ঠিক আছে, আকার আকৃতি কেমন? একই। এবং তাদের এই ক্রোমোজোমে জিন জিনগুলো একই রকম থাকতে পারে বা ভিন্ন রকমও থাকতে পারে। তাহলে আমরা কেন হোমোলোগাস ক্রোমোজোম বলবো? তাহলে পিতা এবং মাতা হতে আগত ক্রোমোজোম দ্বয় যাদের আকার আকৃতি একই, ঠিক আছে, কিন্তু তাতে অবস্থানকারী জিনগুলো একই রকম হতে পারে বা ভিন্ন রকম হতে পারে। আকার আকৃতি একই রকম হলে তখনই আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। একটি মাতৃকোষ থেকে 4টি অবস্থ কোষ উৎপন্ন হয়। ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে থাকে। ক্রসিং ওভার ও ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে এই প্রক্রিয়ায় উৎপন্ন কোষগুলো কখনো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না। মায়োসিস কোষ বিভাজন শেষে উৎপন্ন নতুন কোষে চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। আমরা মায়োসিসের একটা আউটলাইন এখানে দেখাচ্ছি। প্রথমে আমরা মায়োসিসকে দুইটি পর্যায়ে ভাগ করব: মায়োসিস 1 পর্যায়, মায়োসিস 2 পর্যায়। মায়োসিস 1কে আবার 4টা পর্যায়ে ভাগ করব। একটা হলো বা 4টা ধাপে ভাগ করব বা পর্যায়ে ভাগ করতে পারি: প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। মায়োসিস 2 এরও 4টে ভাগ: প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মাঝখানে একটা বিশ্রাম দশা, এই বিশ্রাম দশাকে আমরা বলবো ইন্টারকাইনেসিস। বিশ্রাম দশার নাম হলো ইন্টারকাইনেসিস। এখন আমরা আছি মায়োসিস 1 প্রোফেজ 1। তাহলে প্রোফেজ 1কে আমরা কয়টা উপপর্যায়ে ভাগ করব? 5টা উপপর্যায়ে ভাগ করব। 1 নম্বর উপপর্যায় লিপ্টোটিন, 2 জাইগোটিন, 3 প্যাকাইটিন, 4 ডিপ্লোটিন, 5 ডায়াকাইনেসিস। তাহলে আমরা এই আউটলাইনটা কি বুঝেছি সবাই? মায়োসিস কোষ বিভাজনের যে আউটলাইন এখানে দেওয়া আছে, সবাই আউটলাইনটা বুঝলাম? জি স্যার। আচ্ছা, এই আমরা কিন্তু এখানকার প্রত্যেকটা অংশেরই আমরা বর্ণনা করব।
এখন আমরা আসছি চিত্রে। মায়োসিসের একটা রূপরেখা দেওয়া হয়েছে। এটা একটা জনন মাতৃকোষ। সবাই খেয়াল করো, জনন মাতৃকোষটা হলো ডিপ্লয়েড। ঠিক আছে, জনন মাতৃকোষটা হলো ডিপ্লয়েড। এখানে ক্রোমোজোম সংখ্যা মোট কয়টা? 4টা। কয়টা আছে? ক্রোমোজোম সংখ্যা কয়টা আছে? 4টা। 4টা। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে হোমোলোগাস ক্রোমোজোম, মনে আছে? জি স্যার। এখানে মনে করো একটা কালো আর আরেকটা হলো তোমার যে ম্যাজেন্টা কালার আছে, এই দুইটা মনে করো একই রকম। আবার এই পাশের এই দুইটা একই রকম। তাহলে এখানে দুইটা ক্রোমোজোম বড় আছে। পিতা হতে আগত একটা ক্রোমোজোম বড়, মাতা হতে আগত একটা ক্রোমোজোম বড়। এই দুইটা ক্রোমোজোমকে বলবো হোমোলোগাস। আবার ছোট দুইটা যে ক্রোমোজোম আছে, একটা কালো ছোট ক্রোমোজোম আর একটা হলো ম্যাজেন্টা ছোট ক্রোমোজোম, এই দুইটা দেখতে একই রকম। তাহলে এরা হলো পরস্পর হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে জনন মাতৃকোষ প্রথমে হয়েছে মায়োসিস এক। মায়োসিস একের ফলে দুটি হ্যাপ্লয়েড কোষ তৈরি করেছে। এই হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা হয়েছে? খেয়াল করো, কয়টা হয়েছে? 2টা করে। 2টা। দুইটা। তাহলে প্রথমে ছিল 4টে, পরে হয়ে গেল প্রত্যেকটা কোষে 2টা। তাহলে দুইটা দুইটা। তাহলে এই মাতৃকোষ থেকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা যদি আমি চিন্তা করি, তাহলে ক্রোমোজোম অর্ধেক। অর্ধেক হয়েছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে জনন মাতৃকোষ মায়োসিস এক বিভাজনের মাধ্যমে যে কোষগুলো তৈরি করবে, সেটা কিন্তু অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা দাঁড়াবে মাতৃকোষের তুলনায় অর্ধেক। ক্রোমোজোম সংখ্যা, অর্ধেক। নট ক্রোমোজোম। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এই জন্য ডিপ্লয়েড অবস্থা ছিল হ্যাপ্লয়েড হয়ে গেছে। এখানে যদি 10টা থাকতো, তাহলে এখানে হয়তো 5টা, এখানে হয়তো 5টা। এখানে যদি 20টা থাকতো, তাহলে অপত্য কোষে হয়তো 10টা 10টা। বুঝতে পেরেছ? যেমন আমাদের আমাদের যদি ধরি, আমাদের ডিপ্লয়েড কোষে আছে হলো 46টি, তাহলে এখানে হয়তো 23টি, এখানে হয়তো 23টি, এরকম। তাহলে এবারে মাসেস টু। মাসেস টু এ দেখা গেছে যে দুইটা দুইটা 4টে অপত্য কোষ হয়েছে, এবং প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু কয়টা করে আছে? মাসেস টু এর পরে যে অপত্য কোষগুলো হয়েছে, সেখানে কয়টা করে ক্রোমোজোম আছে? 2টা করে। 2টা করে। তাহলে এটা কিভাবে সম্ভব? তাহলে মাসেস একের যে অপত্য কোষ যখন মাসেস টু তে যায়, তখন ক্রোমোজোম সংখ্যা কিন্তু একই থাকে। আসলে মাসেস টু বিভাজন যেটা, এটা অনেকটা মাইটোসিসের মতো, এই জন্য একই রকম থাকে। তো আমরা এই ধাপগুলো পর্যায়ক্রমে আসবো, সবগুলোই আসবো। আমরা এখন যাই হলো মায়োসিস এক বা প্রথম মায়োসিস বিভাজন। এর 4টা পর্যায় রয়েছে: প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। প্রোফেজ এক। তাহলে মায়োসিস একের প্রথম পর্যায় হলো প্রোফেজ এক। এই পর্যায়টি অনেক জটিল ও তুলনামূলকভাবে দীর্ঘ। একে 5টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। তাহলে আমরা মায়োসিস এক প্রোফেজ একের যে পর্যায়টা, এটা অনেক জটিল এবং অনেকটা দীর্ঘ প্রক্রিয়া। পর্যায় উপপর্যায়গুলো লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আমরা আজকে প্রথম দুইটা উপপর্যায় লেপটোটিন এবং জাইগোটিন সম্পর্কে জানবো। তো প্রথম যে উপপর্যায়, তার নাম হলো লেপটোটিন। তাহলে লেপটোটিনে কি আছে? আমরা বসে এখানে বৈশিষ্ট্যগুলো, লেবেলিং গুলো দেখো। কোষ প্রাচীর, তারপর হলো কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা, ক্রোমোজোমের গায়ে একটা দানার মতো গঠন রয়েছে, নাম ক্রোমোমিয়ার। ক্রোমোজোমের মাঝখানে গোল অংশটার নাম সেন্ট্রোমিয়ার। আর ক্রোমোজোম একটা অংশে লেগে আছে, এর নাম হলো নিউক্লিওলাস। আর সাদাটা হলো সাইটোপ্লাজম। তাহলে এই ঘটনা কি হচ্ছে, এখানকার বৈশিষ্ট্যগুলো কি? আমরা জানি যে নিউক্লিয়াসের পানি বিয়োজন হয়। আর নিউক্লিয়াস পানি বিয়োজন, নিউক্লিয়াস থেকে যদি পানি কমে যায়, তাহলে কি হয়? ক্রোমোজোম গুলো ক্রোমোজোম গুলো পানি ছেড়ে দেয়। বা ক্রোমোজোম ক্রোমাটিন, আমরা তো টেলোফেজে লাস্টে দেখেছিলাম ক্রোমাটিন। ক্রোমাটিন। ক্রোমাটিন গুলো তখন কি হবে? পানি ত্যাগ করে, যার ফলে এরা ক্রমাগত ছোট হয়, খাটো হয়, সংকুচিত হয়। তাহলে আমরা 1 নম্বর গোষ্ঠী বললাম, নিউক্লিয়াসের পানি বিয়োজনের মাধ্যমে শুরু হয় লেপটোটিন উপপর্যায়। ক্রমাগত পানি বিয়োজনের ফলে চিকন সুতার ন্যায় ক্রোমোজোম গুলো ক্রমান্বয়ে সংকুচিত ও পুরু হতে থাকে এবং অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। তাহলে আমরা যে চিকন সুতার ন্যায় ক্রোমোজোম বলছি, এখানে ক্রোমোজোম বললেও হবে বা ক্রোমাটিন তন্তু বললেও হবে। তাহলে কারণ ক্রোমাটিন তন্তুগুলোই পানি হারিয়ে বা পানি ত্যাগ করে ক্রমান্বয়ে সংকুচিত ও পুরু হয় এবং খাটো এবং মোটা হয়, যার ফলে এরা কি হয়? অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতা লাভ করে। এই উপপর্যায়ে ক্রোমোজোম গুলো আলোক অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয় এবং ক্রোমোজোমের গায়ে বহু সংখ্যক ক্রোমোমিয়ার নামক দানা দেখা যায়।
এখানে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সুস্পষ্ট থাকে। ক্রোমোজোম গুলো অবিভক্ত থাকে ও দীর্ঘ থাকে। পানি বিয়োজন ও ক্রোমোজোম সংকোচন চলতে থাকে। ঠিক আছে, তাহলে এই হলো লেফট প্রোটিন। তাহলে লেফট প্রোটিন নিয়ে কারো কোনো বৈশিষ্ট্যে কোনো সমস্যা থাকলে বলো। তাহলে লেফট প্রোটিন আমরা কি স্যার বললাম? এই হ্যাঁ স্লাইডের স্যার হ্যাঁ, স্লাইডে স্লাইডে পেজ কোনো দেওয়া হয়নি কোনো লাইনের মধ্যে, আপনি কোন লাইনে আছে এটা বুঝতে সমস্যা হচ্ছে অনেক। কোন লাইনে আছি? না, আমার সবগুলোই বলা হয়ে গেছে। এখন বলো যে স্লাইডে কোন কোন বৈশিষ্ট্যগুলো বোঝো নাই। আচ্ছা, আমি আবার রিপিট করছি সবার জন্য। তাহলে আমরা কি বললাম? যে নিউক্লিয়াসের পানি বিয়োজন হয়। পানি বিয়োজন মানে কি? নিউক্লিয়াস থেকে পানি বের হয়ে যায়। আর এই পানি বের হয়ে যাওয়ার কারণে কি হয়? তোমার হলো লেপটোডিন উপপর্যায় শুরু হয়ে যায়। তাহলে ক্রমাগত পানি বিয়োজনের ফলে চিকন সুতার ন্যায় ক্রোমোজোম গুলো ক্রমান্বয়ে সংকুচিত ও পুরু হতে থাকে এবং অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতা লাভ করে। এই উপপর্যায় ক্রোমোজোম গুলো আলোক অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয় এবং ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার লক্ষ্য করা যায়। আমরা এখানে খেয়াল করো, তাহলে এই ক্রোমোমিয়ার নামক একটা দানার মতো গঠন, এটা ক্রোমোজোমের গায়ে লাগানো আছে। এটা আমরা অনুবীক্ষণ যন্ত্রে দেখতে পাবো যে ক্রোমোজোমের গায়ে এক ধরনের দানার মতো গঠন লেগে আছে, এর নাম হলো ক্রোমোমিয়ার। 4 নম্বর বৈশিষ্ট্য স্যার হলো, এটা আলোক অনুবীক্ষণ যন্ত্র হলে, হ্যাঁ বলো। হ্যালো স্যার এটা কি আলোক অনুবীক্ষণ যন্ত্র হলে দেখা যাবে? মানে আলোক মানে অনু- এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যদি, আলোক অনুবীক্ষণ যন্ত্রটা কেমন, না কি বলছো? না না মানে আমি বলতে চাচ্ছি যে, স্যার যদি আমরা আলোক অনুবীক্ষণ যন্ত্র নিই তো তাহলে দেখা যাবে, মানে হ্যাঁ, এর চেয়ে হাই কোয়ালিটির হলে তো দেখা যাবে, মানে নিম্ন কোয়ালিটির না হচ্ছে আলোক এমনি তো এটা অনুবীক্ষণ দেখতে পাবা যন্ত্র। না। এমনি এটা দেখতে পাবা না, আলোক অনুবীক্ষণ যন্ত্রে তোমরা এটা দেখতে পাবা। আলোক অনুবীক্ষণ যন্ত্র, ভালো মানের হ্যাঁ যে স্যার আলোক এটি, অনুবীক্ষণ যন্ত্র আছে, তখন যদি আমরা এই প্রোফেজের এই ক্রোমোজোম গুলোকে পর্যবেক্ষণ করি, তাহলে দেখবো যে ক্রোমোজোমের গায়ে এরকম দানার মতো কিছু গঠন লক্ষ্য করা যাচ্ছে। এগুলোকে বলবো হ্যাঁ আমরা। স্যার এটি মানে আমি শুধু অনুবীক্ষণ যন্ত্র কোয়ালিটিটা জানতে চাচ্ছিলাম আর কি। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। স্যার আমি শুধু এই অনুবীক্ষণ যন্ত্রের কোয়ালিটিটা জানতে চাচ্ছিলাম একটু কি। ও না, মানে এমনি নর্মাল অনুবীক্ষণ যন্ত্র দেখা যাবে, সেখানে যদি আলো যদি ভালো মাপের থাকে, তাহলে দেখা যাবে। জি স্যার ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? না স্যার। আর এখানে ছবিতে তোমরা একটা জিনিস খেয়াল করবা, এই যে নিউক্লিওলাস, নিউক্লিওলাস যে কোনো একটা ক্রোমোজোমের সাথে সংযুক্ত দেখাবা। এই যেমন ছবিতে লেগে আছে, এরকম সংযুক্ত দেখাইতে হবে। আচ্ছা, এবার আমরা 2 নম্বর উপপর্যায়ে যাব, নাম হলো জাইগোটি। এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড়া গঠন করে। তাহলে আমরা একটু আগে বলেছিলাম হোমোলোগাস ক্রোমোজোম জিনিসগুলো কি, সেটা বলা হয়েছিল। হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পরস্পর ক্রিয়াশীল আকর্ষণ এই জোড়া গঠনের কারণ। তাহলে যারা একই আকৃতির ক্রোমোজোম, তারাই ছিল হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে একই আকৃতির এই ক্রোমোজোম গুলো কি হয়েছে, পরস্পর আকর্ষণের কারণে তাদের মধ্যে জোড়া গঠন তৈরি হয়। এবং এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো আমি তোমাদের আগে বুঝিয়েছিলাম যে একটা আসে পিতা হতে, একটা আসে মাতা হতে। বড় গুলো আসবে একটা পিতা একটা মাতা হতে, আবার ছোট গুলো একটা পিতা এবং একটা মাতা হতে। এবং দুইটি হোমোলোগাস ক্রোমোজোম এর মধ্যে জোড় সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলবো সিনাপসিস। যে প্রক্রিয়ায় হোমোলোগাস ক্রোমোজোম দ্বয় জোড় বাঁধবে, জোড়া বাঁধবে, এই জোড়া বাঁধার প্রক্রিয়ার নাম হলো সিনাপসিস। আর জোড়া বাঁধার পর যখন হোমোলোগাস ক্রোমোজোম এক জোড়া হবে, তখন সেই এক জোড়া ক্রোমোজোমকে আমরা বলবো বাইভ্যালেন্ট। তাহলে জোড়বদ্ধ ক্রোমোজোমকে বলবো বাইভ্যালেন্ট, আর জোড় বাঁধার প্রক্রিয়াকে বলবো সিনাপসিস। তাহলে আমরা এই যে দুইটা ওয়ার্ড, একটা সিনাপসিস আর একটা হলো বাইভ্যালেন্ট, এটা কি আমরা বুঝলাম? জি স্যার। তাহলে আমরা যখন কাজ শুরু করেছিলাম লেপটিনে, তখন ক্রোমোজোম ছিল কয়টা? স্যার আমরা একটু আগে চারটা। চারটা। চারটা ছিল। চারটা ছিল স্যার। চারটা ছিল, তাহলে একটা পিতা হতে আগত ছিল বড়, আর একটা ছিল ছোট, আবার একটা মাতা হতে আগত একটা বড় ক্রোমোজোম ছিল, একটা ছোট ক্রোমোজোম ছিল, তাই না? তাহলে মোট 4টা ক্রোমোজোম ছিল।
তাহলে এখানে দেখো বড় দুইটা মানে পিতা এবং মাতা হতে আগত বড় দুইটা ক্রোমোজোম একটা বায়োভ্যালেন্ট তৈরি করেছে, আর ছোট ক্রোমোজোম দ্বয় একটা বায়োভ্যালেন্ট তৈরি করেছে। তাহলে এখানে কয়টা বায়োভ্যালেন্ট তৈরি হয়েছে? দুইটা। দুইটা। তাহলে আমরা যদি ক্রোমোজোম 12টা নিয়ে কাজ শুরু করতাম, তাহলে এই জাইগোটিনে কয়টা বায়োভ্যালেন্ট পেতাম? 6টা। ছয়টা। ছয়টা, ঠিক আছে। তাহলে একটি কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বায়োভ্যালেন্ট গঠিত হবে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন তখনও দেখা যায়, আমরা এখানে দেখতেও পাচ্ছি নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন স্পষ্ট দেখা যাচ্ছে। ক্রোমোজোমের গায়ে ক্রোমোমিয়ার গুলো তখনও দৃশ্যমান থাকে, আমরা এটাও দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমের গায়ে এই যে ক্রোমোমিয়ার দেখা যায়। আর প্রাণী কোষের ক্ষেত্রে এই উপপর্যায়ে সেন্ট্রিওল বিভক্তির সূচনা ঘটে। যেহেতু আমরা উদ্ভিদ কোষ পড়তেছি, প্রাণী কোষ পড়তেছি না, কিন্তু আমরা এটা ইনফরমেশন জেনে রাখবো যে প্রাণী কোষের ক্ষেত্রে এই উপপর্যায়ে সেন্ট্রিওলের বিভক্তির সূচনা ঘটে। তো সেন্ট্রিওল হলো একটা অঙ্গাণু, এই অঙ্গাণু বিভক্তি হয়। তাহলে আমরা এই জাইগোটিন উপপর্যায়ে কোনো বৈশিষ্ট্য নিয়ে কারো প্রশ্ন থাকলে বলতে পারো। জাইগোটিন উপপর্যায়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তাহলে আমরা আমরা এখানে অনেক সময় কোশ্চেন করি যে সিনাপসিস প্রোফেজাকের কোন উপপর্যায়ে ঘটে? অ্যান্সার কি? জাইগোটিনে ঘটে। জাইগোটিন। জাইগোটিন উপপর্যায়ে। হ্যাঁ, আবার যদি বলি আমরা বায়োভ্যালেন্ট কখন শুরু হয়, এটাও অ্যান্সার হবে জাইগোটিন। হ্যাঁ। আচ্ছা, আমরা এবার একটা নমুনা প্রশ্ন নিয়ে আলাপ করি। তাহলে এখানে হলো এ ও বি হলো যথাক্রমে মাতৃকোষ ও অপত্য কোষ, যাদের প্রত্যেকটিতে 20টি করে ক্রোমোজোম রয়েছে। তাহলে আমরা এখানে বলছি এ ও বি হলো যথাক্রমে মাতৃকোষ ও অপত্য কোষ। এ হলো মাতৃকোষ আর বি হলো অপত্য কোষ, ঠিক আছে? তাহলে মাতৃকোষ এবং অপত্য কোষ দুটোতেই 20টি করে ক্রোমোজোম আছে। মানে যেটা মাতৃকোষ তারও ক্রোমোজোম 20টি, এবং যেটি অপত্য কোষ তারও ক্রোমোজোম হলো 20টি। এখন আমরা প্রশ্নে যাই। ক, এমপিএফ এর পূর্ণরূপ লেখো। কেউ কি পারবে? এমপিএফ এর পূর্ণরূপ কি? সেল সাইকেলে ছিল, সেল সাইকেলের G2 দশাতে ছিল এমপিএফ। কারো মনে নাই? জি স্যার, ছিল স্যার, ভুলে গেছি। কারো মনে আছে? ম্যাচুরেশন মনে আছে? এম মানে ম্যাচুরেশন, পি মানে প্রমোটিং, আর এফ মানে ফ্যাক্টর। তাহলে এমপিএফ এর পূর্ণরূপ কি ছিল? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। হ্যাঁ, এই প্রোটিনটার কি কাজ ছিল মনে নাই? এই প্রোটিনটা যদি তৈরি হয় তাহলে G2 দশা থেকে এম ফেজ এ যেতে পারবে কোষটি। আর এই প্রোটিন যদি তৈরি না করতে পারে তাহলে আজীবন G2 দশাতেই থেকে যেত। হ্যাঁ। আচ্ছা, এবার খ নাম্বার আসবো। সাইটোকাইনেসিসের গুরুত্ব লিখো। এটা তো আমি আজকেই পড়ালাম। সাইটোকাইনেসিসের গুরুত্ব, তাহলে সাইটোকাইনেসিসের কি কি গুরুত্ব আছে বলো দেখি। সাইটোকাইনেসিসের গুরুত্ব কি হবে? যে একটা মাতৃকোষে যদি ক্যারিওকাইনেসিস হয় তাহলে ক্যারিওকাইনেসিস করে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। কিন্তু যদি সাইটোকাইনেসিস না ঘটে তাহলে কি হবে? যে ওই নিউক্লিয়াস গুলো নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে যাবে, আরো বিভাজিত হতে থাকবে, যার ফলে কি হবে? নিউক্লিয়াসের সংখ্যা কোষে বেড়ে যাবে। এই জন্য কি হবে যে যখনই ক্যারিওকাইনেসিস শেষ হয় তখন সাইটোকাইনেসিস মানে দুই অপত্য নিউক্লিয়াসের যে সাইটোপ্লাজম মানে কোষ তৈরি করার জন্য যে সাইটোপ্লাজম গুলো আছে সেই সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ হয়ে যায় এবং ভাগ হয়ে দুটি অপত্য কোষ তৈরিতে ভূমিকা রাখে। হ্যাঁ, এভাবে। এবার আসবো আমরা উদ্দীপকের। আর এখানে তোমাকে সাইটোকাইনেসিস কাকে বলে সেটা লিখতে হবে, যে মাতৃকোষের সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। গ, উদ্দীপকের প্রথমোক্ত কোষে সংগঠিত বিভাজনের গুরুত্ব। তাহলে প্রথমোক্ত কোষটার নাম কি বলতো? প্রথমত কোষটা ছিল মাইটোসিস বিভাগ। মাতৃকোষ। না, প্রথমত কোষ ছিল মাতৃকোষ। তাহলে মাতৃকোষটা তোমাকে বলতে হবে, এখানে দেওয়াই আছে উদ্দীপকে। সংগঠিত বিভাজন কি? মাইটোসিস। মাইটোসিস বিভাজনের গুরুত্ব লিখতে হবে।
ঘ, উদ্দীপকে যে কোষ বিভাজনের কথা বলা হয়েছে তার প্রথম 3টি ধাপের চিহ্নিত চিত্র আঁকো। তাহলে কোন কোষ বিভাজনের কথা বলা হয়েছে? মাইটোসিস। তাহলে মাইটোসিস। প্রথম 3টি ধাপের নাম কি? স্যার প্রোফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। হ্যাঁ, তাহলে এই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ 3টা ধাপের নাম লিখবা। ধাপের নাম লিখে আমরা যে চিত্রগুলো আঁকাইছি, প্রোফেজের চিহ্নিত চিত্র, মেটাফেজের চিহ্নিত চিত্র এবং মেটাফেজের, প্রোমেটাফেজ এবং মেটাফেজের চিহ্নিত চিত্র আঁকবা। তাহলে এভাবে শেষ করবা। তাহলে আজকের ক্লাসে কারো কোথাও যদি কোনো স্যার, সমস্যা থাকে বলতে পারো, বলো। স্যার ঘ নাম্বারে যে বলছেন শুধু চিত্র আঁকাইতে হোক, ওই জায়গায় কি 3টা পর্যায়ে বর্ণনা বলা লাগবে না? না না না, যখনই এরকম আসবে যে আঁকো, চিত্র আঁকো, এখানে বলে দিয়েছে, বর্ণনা তো চাই নাই। যদি বর্ণনা বলতে, তাহলে এখানে বলতো 3টি ধাপের চিহ্নিত চিত্র সহ বর্ণনা করো, বা যদি চিহ্নিত চিত্র নাও দিত ওই 3টি ধাপের বর্ণনা করো। তাহলে 3টি ধাপের বর্ণনা করো যখনই বলবে, তখন তোমাকে চিত্র সহই বর্ণনা করতে হবে। ঠিক আছে, এখানে আমি তো চিহ্নিত চিত্র বলে দিয়েছি, তাহলে চিহ্নিত চিত্র মানে শুধু লেবেলিং সহ চিত্র আঁকলেই হবে। আর যখন আমি জি বলতাম স্যার। 3টি ধাপের বর্ণনা করো, তখন আমি চিত্র কিন্তু চাই না, কিন্তু তোমার বর্ণনা করার জন্য তখন তোমাকে চিত্রের সাহায্য নিতেই হবে। কারণ তুমি যদি ওই মেটাফেজের চিত্র তোমার যদি নখদর্পণে থাকে, তাহলে তুমি ওই চিত্র দেখেই তোমার বৈশিষ্ট্য অর্ধেক মনে পড়ে যাবে। এই জন্য চিত্র শুধু আঁকলেই হবে না, লেবেলিং মানে কোনটাকে কি বলে, হ্যাঁ, এই জিনিসগুলো নিজেদেরকে আয়ত্ত রাখতে হবে, তাহলে কিন্তু ভালো করবা। জি স্যার। আর চিত্র একবারে যে খুব পুঙ্খানুপুঙ্খ হইতে হবে এরকম না, যে একবারে আপ টু ডেট হইতে হবে। মোটামুটি টিচাররা যাতে বুঝতে পারে, হ্যাঁ, এরকম চিত্র আঁকলেই হবে। হ্যাঁ, বলো। আর কারো কোনো সমস্যা আছে কোথাও? স্যার মাইটোসিসে হ্যাঁ প্রথমে ক্যারিওকাইনেসিসে যে স্যার নিউক্লিয়াস বিভাজন হয়, তারপর স্যার সাইটোকাইনেসিসে স্যার হ্যাঁ অন্যান্য অঙ্গাণুগুলোকে তো স্যার প্রত্যেকটা কোষে থাকতে হয়, তো ওইটা হ্যাঁ হ্যাঁ, বিভাজন অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, ঠিক দেখাইলো না? আছে। যেমন মাইটোকন্ড্রিয়া কিভাবে দুইটা হইলো, আর প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া কিভাবে হলো, না, ওগুলা। মাইটোকন্ড্রিয়া কি আছে? ডিএনএ আছে না? জি স্যার। মাইটোকন্ড্রিয়া ডিএনএ আছে। তখন এই ডিএনএ গুলোই তোমার কি করবে, যে মাইটোকন্ড্রিয়া যতগুলো দরকার ওই ডিএনএ সেগুলো তৈরি করে ফেলবে মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিডও ঠিক তাই, ঠিক আছে, যতগুলো দরকার। অন্যান্য অঙ্গগুলা নিজেরাই। হ্যাঁ হ্যাঁ, নিজেরাই তখন এরকম ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে। আর তখন আমরা দুইটা জানি যে কোষে চলে যাবে। নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের ব্রেন বলা হয়। হ্যাঁ, যে নিউক্লিয়াসকে যেহেতু কোষের ব্রেন বলা হয়, নিউক্লিয়াস বুঝতে পারবে যে আসলে সব অঙ্গাণুগুলো ইকুয়াল হয়েছে কিনা, মানে যতগুলো অঙ্গাণু দরকার সবগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, নিউক্লিয়াস গুলো তখন তদারকি করবে, করে মানে সমসংখ্যক করে ফেলবে, যাতে যখন আমরা 2টা কোষ হয়ে যাব, তখন 2টা কোষের যেন অঙ্গাণুগুলো সমান থাকে। ওকে আর স্যার, কারো কোনো প্রশ্ন? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কিছু কোশ্চেন করি, যে মায়োসিস কোষ বিভাজন তাহলে কোথায় ঘটতেছে, কোথায় ঘটবে, কোন কোন কোষে ঘটবে মায়োসিস কোষ বিভাজন? স্যার হিপ্লয়েড কোষে ঘটবে না। ডিপ্লয়েড কোষেই ঘটবে, ডিপ্লয়েড মাতৃকোষে ঘটবে। হিপ্লয়েড কোষে বলছি। হ্যাঁ, হ্যাপ্লয়েড কোষে ঘটবে না। হ্যাঁ, ডিপ্লয়েড কোষে ঘটবে, ঠিক জি আছে। স্যার, এটাই বলছিলাম। তাহলে আমরা যেটা বলছিলাম যে উচ্চ শ্রেণীর যদি জীব হয়, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, যে ডিপ্লয়েড মাতৃকোষে ঘটবে। আর যদি জীবগুলো মেন জীবগুলো যদি হ্যাপ্লয়েড হয়, মানে পুরুষও যদি হ্যাপ্লয়েড হয় আর স্ত্রীও যদি হ্যাপ্লয়েড হয়, তাদের যখন জনন কোষ তৈরি হবে, মানে শুক্রাণু নির্মাণ তৈরি হবে, তাদের মধ্যে যখন মিলন ঘটবে এবং জাইগোট তৈরি হবে, তখন জাইগোটে মায়োসিস ঘটবে। এই জন্য আমরা বলবো নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে কি হবে, যে জাইগোটে মায়োসিস ঘটবে। তো আর ক্লাসের সময় বেশি নাই, যারা এখনো আহ, নিজের নাম রোল লেখো নাই লিখে দাও, আর কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।